ফিরলাম ব্রেকের পর। ব্রেকের আগেই বলেছিলাম বিভিন্ন প্রান্তের ছবি দেখাবো, খানাকুলের ছবিটা দেখাই। এর আগে জলমগ্ন খানাকুল তো বারংবার আপনারা দেখেছেন, কিন্তু এক দম্পতির ঘরবাড়ি ভেসে যাওয়ার পর কিভাবে তারা দিন গুজরান করছেন এই চারিদিক জলমগ্ন অবস্থায়। দেখুন কিভাবে ত্রিপল খাটিয়ে বসবাস করতে হচ্ছে। আরও বিস্তারিত এ বিষয়ে জানাতে পারবে শুভদীপ, রয়েছেন আমার সঙ্গে। শুভদীপ, কি পরিস্থিতির মধ্যে তারা দিন কাটাচ্ছেন তার ছবিতেই স্পষ্ট। বাড়ি তলিয়েছে এই দম্পতির, কি প্রশাসনের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, কিভাবে সাহায্য করা হচ্ছে? দেখো, এখনো পর্যন্ত প্রশাসনের তরফ থেকে সাহায্যের আশ্বাস মিলেছে। যে জায়গাটার ছবি আমরা দেখালাম সেটা হচ্ছে খানাকুলের বন্দর এলাকা। এই এলাকাতে তো দ্বারকেশ্বর নদ এবং রূপনারায়ণ নদের যেটা মিলনস্থল, সেখানেই এই বন্যার জেরে বাঁধ ভাঙে এবং তারপরেই ওই সংলগ্ন বাঁধের সংলগ্ন থাকা 8টি বাড়ি সম্পূর্ণরূপে ধূলিসাৎ হয়ে যায়। এবং যে বৃদ্ধ দম্পতি, তারা এই মুহূর্তে বাঁধের উপরেই ত্রিপল খাটিয়ে কোনো রকমে বসবাস করছেন। বৃষ্টিতে তাদের ভিজতে হচ্ছে, বৃষ্টি হলে কোনো রকমে একটি ত্রিপলের নিচেই ঠাঁই নিয়েছেন। তাদের একটাই এই মুহূর্তে আর্জি যে আমাদের সমস্ত কিছু চলে গেছে, ভিটে মাটি চিহ্নটুকু নেই। কেবলমাত্র সরকার যদি তাদের বাড়ির কোনোভাবে ব্যবস্থা করে, সেটাই এখন সরকারের কাছে তাদের আবেদন এই বৃদ্ধ দম্পতির খানাকুলের। সোনিয়া। বেশ শুভদীপ। আর এবার স্বরূপনগরের ছবিটা দেখাবো। খানাকুলের ছবি তো দেখলেন, স্বরূপনগরও একইভাবে জলমগ্ন। প্রশাসনের তরফ থেকে ব্যবস্থা করা হচ্ছে, কিন্তু ভিটে মাটি হারা যে মানুষগুলো, তারা কিভাবে দিন কাটাচ্ছেন, ভয়ানক পরিস্থিতি। ছবিটা দেখাচ্ছি আপনাদের। কঙ্কনা বাউরে জল জমায়, ঠিক দুর্ভোগের ছবি এরকম। বাড়ির ভিতরে জল থই থই অবস্থা। অনুপম আরো বিস্তারিত জানাতে পারবে। অনুপম, কিভাবে দিন কাটাচ্ছেন এই মানুষগুলো? কারণ নিকাশি ব্যবস্থা ঠিক থাকলে হয়তো কিছুটা ব্যাপারটা আটকানো সম্ভব হতো। হ্যাঁ দেখো, একদমই ঠিক হয়েছে। তার কারণ স্বরূপনগরের এই যে সুভাষনগর এলাকা, এখানে কয়েক হাজার ফ্যামিলি, তারা পরিবার, তারা কিন্তু একদম জলমগ্ন। এবং এই যেটা স্থানীয় মানুষদের যেটা অভিযোগ, যে যমুনা নদীর জল কঙ্কনা বাউর বলে এক জলাশয় এসে পড়ছে এবং সেই জলাশয়ের জল প্লাবিত হয়ে গ্রামের মধ্যে ঢুকছে এবং সেই গ্রামে জলে কিন্তু গ্রাম প্লাবিত। এতটাই যেহেতু কোথাও হাঁটু জল, কোথাও কিন্তু গলার সমান জল, নৌকায় করে মানুষকে কিন্তু গ্রামে মানে চলাফেরা। এবং সংস্কারের আশ্বাসও দেওয়া হয়েছে পঞ্চায়েত সমিতির সহ সভাপতির তরফ থেকে। এবার আরো একটা ছবি দেখাবো। দেখছেন তো দিকে দিকে কিরকম পরিস্থিতি। হাবড়ার ছবিটা দেখুন, চারিদিক জলমগ্ন, জল থই থই অবস্থা। মানুষ কিভাবে দিনের পর দিন কাটাবে? সামনে দুর্গাপুজো, তার আগে ঠিক এরকম অবস্থা। আরো বিস্তারিত জিয়াউল জানাতে পারবে এই ছবিটা। জিয়াউল, জমা জলে এলাকাবাসীর দুর্ভোগ পোহাবে, এটা স্বাভাবিক, কিন্তু কেন এই জমা জল? এলাকাবাসী কি অভিযোগ করছেন? এলাকার মানুষদের স্পষ্ট অভিযোগ যে ইচ্ছামতি মুজে যাওয়া এবং এলাকার যে সমস্ত ড্রেনিং, সেগুলো কিন্তু পুরোটাই বন্ধ হয়ে গেছে, বুঝে গেছে, কোনো সংস্কার হয় না। ফলে তার ফলেই প্রায় বর্ষা শুরু থেকে প্রায় মাস দুয়েক ধরে এই জলমগ্ন হয়ে রয়েছে প্রায় কয়েক হাজার মানুষ। অর্থাৎ এই বেড়গুম 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রায় 10 থেকে 12টি গ্রাম পুরোপুরি জলমগ্ন। ফলে সামনেই আর হাতে গোড়া কয়েকদিন পরেই পুজো শুরু হচ্ছে, কিন্তু তারা চরম সমস্যায়। এবং তাদের আরো অভিযোগ যে বারংবার প্রশাসনিক কর্তা, এলাকার পঞ্চায়েত প্রধান, তারা দেখে যাচ্ছেন, কিন্তু ন্যূনতম যে সরকারি পরিষেবা দেওয়া যায়, অর্থাৎ একটি ত্রিপল মাথানোর জন্য একটি ত্রিপল লাগে, শুকনো খাবার লাগে, সেগুলো কোন রকম ভাবে দিচ্ছে না। শুধু বলছে দেওয়া হবে, কিন্তু কবে দেওয়া হবে, সেটা কি জল সত্যিকার দেওয়া হবে, এই প্রশ্ন তুলছে। ইতিমধ্যে পঞ্চায়েত প্রধানের দাবি, তিনি এলাকায় প্রতিনিয়ত ঘুরে, কিন্তু যারা পাবে সাহায্য, এটা এখন সব থেকে বড় প্রশ্ন। আচ্ছা, ঘাটালের অবস্থা আপনারা দেখেছিলেন। এই ঘাটাল থানা সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল সেচ দপ্তরে। কেন? কারণ জল থই থই অবস্থা ছিল, নথিপত্র সবকিছু নষ্ট হয়ে যেত। এবার জল একটু একটু করে নেমেছে, এখনো কেন সরালো হয়নি থানা? এই প্রশ্ন ইতিমধ্যেই ঘোরাফেরা করছে। আর সে কারণেই চিঠি পর্যন্ত দেওয়া হয়েছে যাতে অস্থায়ী থানা সরানো হয়। ঘাটাল থানা প্লাবিত হওয়ায় অন্য জায়গায় প্রশাসনিক দপ্তরে
চিঠি সেচ দপ্তরের। প্লাবনে দেখা গিয়েছিল যে সেচ দপ্তরেই অস্থায়ী ঘাটাল থানা চলছিল দিন কয়েক ধরে, কিন্তু জল তো নেমেছে, তাহলে এখনো পর্যন্ত কেন সেচ দপ্তরেই থানা রয়েছে, এই প্রশ্ন তুলেছে সেচ দপ্তর। পুলিশের তরফ থেকে তাহলে কি বলা হচ্ছে আরো বিস্তারিত জানবো, তবে তার আগে বলি থানায় বিদ্যুৎ না থাকার দাবি করছে পুলিশ এবং বলছে যে থানা সরানো সম্ভব হয়নি। তাই আচ্ছা, কখনো শুনেছেন যে কোনো গাছকে শেকল দিয়ে বেঁধে দেওয়া হচ্ছে, তালা ঝুলিয়ে দেওয়া হচ্ছে? হ্যাঁ, এরকম একটা ঘটনা ঘটেছে। কারণ হচ্ছে দিনের পর দিন চুরি হয়ে যাচ্ছিল, কলা মোচা মালিক কিছুই পায়নি, কারণ বছরের পর বছর সবকিছু নিয়ে চলে যাওয়া হচ্ছিল। এবার তাই মালিক ফন্দি এঁটেছেন। ফন্দি এঁটে কি করেছেন দেখুন সেই ছবিটা। ছবিতেই স্পষ্ট যে কি করেছেন, একদম খাঁচা বানিয়ে ফেলেছেন। সেই খাঁচাতে কলার কাঁদি ঝুলছে, দেখতে পাচ্ছেন, এবং চোর আটকাতে এই ব্যবস্থা। জিয়াউলের থেকেই জানবো। জিয়াউল, চোর নিশ্চয়ই আটকানো গেল, কারণ যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি এরপর আর চোরের 7 দিনেই যে একেবারে এই শিক কেটে কলার কাঁদি চুরি করে নিয়ে যাবে। একদম দেখো, মাস 6 ধরে তিনি এই সাফল্য পাচ্ছেন। কিসের সাফল্য? অর্থাৎ তিনি প্রায় 2019 সালে কয়েক হাজার কলা গাছ লাগিয়েছিলেন, কিন্তু প্রায় 23 সাল 24 সাল পর্যন্ত সেই কলা গাছের কোনো ফল তিনি পাচ্ছিলেন না, অর্থাৎ কলা তিনি পাচ্ছিলেন না, মোচা পাচ্ছিলেন। সবটা চোরের দল চুরি করে নিয়ে যাচ্ছিল রাতের অন্ধকারে। ফলে তিনি একজন সেনাকর্মী 2019 সালে, ফলে সেই মতো কলা গাছের গোড়ায় কিন্তু বাঁশ পুঁতে সেখানে শিকল দিয়ে বেঁধে রেখেছে এবং যে সমস্ত কলার কাঁদিগুলো পড়েছে সেগুলো লোহার পুরো বেড দিয়ে, অর্থাৎ লোহার খাঁচা দিয়ে সেগুলো আটকে রাখা হয়েছে এবং তারপর তিনি হাতের হাতে ফলও পেয়েছে। অর্থাৎ প্রায় বছর 4 ধরে যেখানে ফল সপ্তাহে চুরি হচ্ছিল, এখন এই মাস 6 ধরে আর কোনো ফল চুরি হচ্ছে না। সপ্তাহে তিনি সুরক্ষিত এবং তিনি সব পাচ্ছেন, নিজের মতন করে পাচ্ছেন। অর্থাৎ তিনি একটা অভিনব চিন্তা ভাবনা এবং তিনি সাফল্য পেলেন এই কলা গাছের শিকল দিয়ে। কলা এবং কলা গাছ কিছু আর চুরি হচ্ছে না, এমনটাই তার কাজে লেগেছে। অবশেষে তিনি সফল হয়েছেন। বেশ জিয়াউল। আর পুজোর মুখে উত্তরবঙ্গে দুর্যোগ। টানা বৃষ্টিতে পাহাড়ে একাধিক জায়গায় ধস নেমেছে। বন্ধ রয়েছে বাংলা সিকিম লাইফলাইন 10 নম্বর জাতীয় সড়ক। এই দুর্যোগের জেরে পাহাড়ে পর্যটনে প্রভাব পড়ার আশঙ্কা। পুজোর মুখে পাহাড়ে দুর্যোগ, নাগাড়ে বৃষ্টি, জায়গায় জায়গায় ধস। জাতীয় সড়ক থেকে রাজ্য সড়ক ধসের জেরে বন্ধ পাহাড়ের একাধিক রাস্তা। বন্ধ বাংলা সিকিম লাইফলাইন 10 নম্বর জাতীয় সড়ক। এতে পাহাড়ে পুজোর পর্যটনে প্রভাব পড়ার আশঙ্কা। যখন মানুষ এই বিপর্যয় দেখছে টিভির মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আতঙ্কগ্রস্ত হবেই এবং তারা ট্যুর রিশিডিউল করতে বাধ্য হবে। পুজোর পর্যটন যেভাবে গত বছর সিকিম গ্লফের সময় আমরা বিপর্যয় এবং সামগ্রিকভাবে ক্ষতি হয়েছিল, এবারও কিন্তু আমাদের মনে হয় যে সামগ্রিক ক্ষতির মুখেই পড়বে সামগ্রিকভাবে এন্টার এই অঞ্চলের পর্যটন ব্যবসা। ধসের জেরে গত জুন মাসের শেষ থেকে প্রায় একটানা বন্ধ 10 নম্বর জাতীয় সড়ক। পর্যটন ব্যবসায়ীদের দাবি এতে বিপুল ক্ষতির সম্মুখীন হতে হয়েছে, যার অঙ্কটা প্রায় 500 কোটি টাকা। এভাবে চলতে থাকলে ক্ষতির অঙ্কটা আরো বাড়বে বলে মনে করছেন ট্যুর অপারেটররা। বিস্ময় লাগে যে রাস্তাটা শুধু পর্যটনের ক্ষেত্রে নয়, মানুষের যোগাযোগের ক্ষেত্রে নয়, সামরিক ক্ষেত্রে এতটা ইম্পর্টেন্ট, সেই রাস্তাটাকে এতটা কেন অবহেলা করা হচ্ছে? পর্যটনের সাময়িক ক্ষতি, সার্বিক ক্ষতি, আর্থিকভাবে অলরেডি 500 কোটি টাকা আমরা মূল্যায়ন করেছি। আগামী দিনে সেই ক্ষতি কোথায় গিয়ে আটকাবে সেটা হয়তো পূজার পরে মূল্যায়ন করলে সেটা 1000 কোটিও ক্রস করতে পারে। এরই মধ্যে গত কয়েকদিন ধরে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি, পাহাড়ের নানা জায়গায় ফের ধস। পুজোতে উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে, কিন্তু বছরের এই সময় তো পাহাড় টানে বাঙালিকে। এমনটা চলতে থাকলে কি হবে?
বৃষ্টিটা অনেকটাই প্রভাব পড়বে, বিশেষ করে সিনিয়র পার্সন এবং চিলড্রেন্স এর জন্য। এটাই হচ্ছে এই যে সিল্ক রুট চেঞ্জ করতে হচ্ছে, পাহাড়টা একটুখানি বাদ দিয়ে সমতল ভূমিতে আমরা চেষ্টা করে যাচ্ছি, দেখা যাক যতটা আমরা করতে পারবো। গেল বছর থেকে এবছর অনেকটাই মোটামুটি ধরে নিন না 50% এবছর ট্রাভেলটা কম। আমার বিশ্বাস বৃষ্টি হবে না, এটাই প্রার্থনা করব, কারণ আমরা ট্যুরিজম নিয়ে বাঁচি, ট্যুরিজমই আমাদের পেট চালায় এবং ট্যুরিজম মানুষকে ভালো রাখে। নিউজ 18 বাংলা।